ঋণের বোঝা বৃদ্ধি, অসম চুক্তি সহ নানা কারণে অর্থনীতিকে আরো দুর্বল করেছে অন্তর্বর্তী সরকার। এই জন্য তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোই হবে বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। উত্তরাধিকার সূত্রে ক্ষতবিক্ষত এক অর্থনীতির দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু 17 মাসের প্রচেষ্টায় সেই ঘা কতটা শুকিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এই সময়ে ভারী হয়েছে সরকারের ঋণের বোঝা, নিশ্চিত হয়নি প্রত্যাশিত রাজস্ব আহরণ, উল্টো দায় বেড়েছে বৈদেশিক অসম চুক্তিতে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে ঘুরে ফিরে ওঠে এসব কথা। আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের আর্থিক ব্যবস্থাকে আগের চেয়ে দুর্বল ও নাজুক রেখে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। কর্মপরিকল্পনা গ্রহণের আগে নতুন সরকারকে একটি ব্লু বুক তৈরির আহ্বান জানান তিনি। সেটা শুধু ক্রয় চুক্তি না, এই সরকার বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি ওনারা একটা ময়নাতদন্ত করে একটা দলিল তৈরি করতে পারেন, যেই দলিলটা এটাকে আমরা বলি যে একটা ব্রিফিং ডকুমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য এই ব্রিফিং ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তখন আসলে আমাদের মতো দেশে এটা জিডিপির পার্সেন্টেজ দিয়ে না, আমার রিজার্ভ কত আছে, সেই রিজার্ভের কতটা আমার ঋণ পরিষেবায়, বৈদেশিক ঋণ পরিষেবায় আমার বৈদেশিক মুদ্রায় দিতে হবে, এইটাই হলো জিডিপির পার্সেন্টেজ না। অর্থনীতিবিদরা বলেন, বিএনপি সরকারের সামনেও বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা, যেখানে রয়েছে মূল্যস্ফীতি, রাষ্ট্রের ঋণ, সুদের হার আর ডলারের দর। এসব বিষয়ে জনগণ কেন ধৈর্য ধারণ করবে তা সংসদ অধিবেশনের শুরুতেই ব্যাখ্যা করার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। 2026 সালের মার্চ মাসের শেষে সংসদের সভায় আপনি ওই আর্থিক বিবৃতিটা দেন। এই সরকারের বাদবাকি সময়টুকুর অর্থনৈতিক কৌশল কি হবে, কেন মানুষকে ধৈর্য ধরতে হবে, কেন মানুষকে এই আপনার ব্যয়ের ক্ষেত্রে পরিমিতিবোধ দেখাতে হবে, এইটা তাকে ব্যাখ্যা করতে হবে। নিশ্চিতভাবেই এই সরকার প্ল্যান করছে যে আগামী যে 5 বছর আছে এখানে প্রায় 6% জিডিপির সরকারি ব্যয় বাড়ানোর এবং তার সাথে সমন্বিতভাবে তাদের সম্পদ সংগ্রহ বাড়ানোর। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর উপযুক্ত কারণ ও জাতিসংঘের পর্যালোচনা কমিটি সিডিপিতে ভোটে জেতার বিষয়টি মনে করিয়ে দেন আলোচকরা। আমরা দ্রুত করতে চেয়েছি। রাকিব হোসেন, 71, ঢাকা। প্রথম রমজানে প্রতি হালি লেবুর জন্য গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, মৌসুম না হওয়ায় বাজারে সরবরাহ কম, বিপরীতে বেড়েছে চাহিদা। অন্যদিকে বেগুন সহ অন্যান্য সবজির দরও বাড়তি, 120 টাকায় উঠেছে শসার কেজি। রমজানের শুরুর দিন, বাজারে মানুষের আনাগোনাও বেশি, তবে বেশ কিছুদিন ধরে স্থির থাকা নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তার চোখে মুখে বিরক্তির ছাপ। 5 বছর ধরে সবজির দোকানে কাজ করেন শাহ আলম মিয়া। রোজায় সাধ্যমতো বাজার করতে না পারায় অনেকটা অস্বস্তিতে তিনি। যারা টাকা পয়সা আছে ওরা তো খাইতেছে, 100 টাকা 800 টাকা এরা খাইবে, আর আমাদের মতো মধ্যম শ্রেণীর লোকেরা তো খাইতে পারবে না। তথ্য বলছে, সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। গেল সপ্তাহের 70 টাকা বেগুন ছাড়িয়েছে শতকের ঘর। 80 টাকার শসা বিক্রি হচ্ছে 110 টাকা পর্যন্ত। আর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে লেবুর দাম। অনেক দাম, একটা লেবুর দাম 20 টাকা। বেগুনের কেজিতে 20-30 টাকা বাড়ছে। বেগুন বেছিলাম 80 টাকা, এখন বর্তমানে 120 টাকা, 140 টাকা হচ্ছে। গোল বেগুন আছে 80 টাকা কেজি। ভেন্ডি বের হয়েছে নতুন, ভেন্ডি কেজি 120 টাকা, 100 টাকা কেজি। নতুন ছড়া আছে, এটা 80 টাকা কেজি। চিচিঙ্গা আছে 100 টাকা, 80 টাকা। 3 দিন ধরে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। রসুনের দাম রকম ভেদে বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। ঝাল কমেনি মরিচেরও। 200 চাহিদা কমবে, যে দাম থাকবে 60 টাকা করে 3 দিন আগে, এখন হলো 100 টাকা। 60 টাকা নিচে এখন 120 টাকা, ডবল দাম। কাঁচা বাজার অস্বাভাবিক বেড়ে গেছে। লেবু তোর হালিতে 100 টাকা 80 টাকা, এর নিচে 80 টাকার নিচে কোনো লেবু চিন্তাই করা যায় না। বিক্রেতারা রোজার চাহিদার তুলনায় সরবরাহ না থাকার দাবি করলেও ক্রেতারা বলছেন এগুলো অজুহাত মাত্র। খেজুর কিনতে গেছি, খেজুর 500 টাকা কেজি, আমরা গরিব মানুষ 500 টাকা কেজি খেজুর খাওয়া সম্ভব? আমার যে আয় সেই তুলনায় রমজানে আমার মতো লোকের কিছুই কেনার মতো সম্ভব না। রমজানের ভোগ্যপণ্যের দাম আগের বাড়তি দামে স্থিতিশীল থাকলেও খেজুর ও ফলের দাম দ্বিগুণ। হাসান, 71।
ঢাকা। এদিকে আমদানি নির্ভর বেশিরভাগ নিত্যপণ্যে কিছুটা ঊর্ধ্বমুখী ধারা দিয়ে শুরু হলো পবিত্র রমজান। দাম বেড়েছে সয়াবিন তেল, খেজুর সহ অতি প্রয়োজনীয় 9টি জিনিসের, যা টিসিবির হিসাবেও স্পষ্ট। ক্রেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে পূরণ হয়নি প্রত্যাশা, তাই বাজার ব্যবস্থাপনায় তাকিয়ে নতুন সরকারের দিকে। রাকিব হোসেনের রিপোর্ট। সিয়াম সাধনা আর সংযমের পবিত্র মাস রমজান, কিন্তু ভোক্তার বিশেষ চাহিদাকে পুঁজি করে বরাবরই অস্থিরতা বাড়ে নিত্যপণ্যের বাজারে। তবে এবার বেশ কিছু পণ্যের আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রয়েছে স্থানীয় বাজার দরের। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বছর ব্যবধানে বেড়েছে 13 টাকা, আর সেই প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। ফলে লিটার প্রতি 195 টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। একই সময়ে গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে 128 টাকা, তবে স্থানীয় বাজারে বেড়েছে 50 টাকা। প্রতি মাসের গড় প্রয়োজনের চেয়ে দ্বিগুণ চিনি লাগে রমজানে। তবে এবার আমদানি পর্যাপ্ত হওয়ায় সরবরাহ সংকট নেই বাজারে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি 9 টাকা দাম কমলেও স্থানীয় বাজারে কমেছে 20 টাকা। ডাল ও ছোলার চাহিদাও বাড়তি থাকে রমজান মাসে, সেখানেও খানিকটা স্বস্তি বছর ব্যবধানে। যেমন মসুর ডালের দাম 1 বছরে কমেছে 10 টাকা আর ছোলায় 20 টাকা। এছাড়া টিসিবির হিসাবে বছর ব্যবধানে খেজুরের দাম কমেছে কেজিতে 20 টাকা, ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা, তবে বেড়েছে পেঁয়াজের দর কেজিতে 20 টাকা। রমজান উপলক্ষে যে এত দাম গরিব মানুষের জন্য খুব কষ্টকর। শুধু তেলটাই সংকট আছে, আর সব কি মাল অ্যাভেলেবেল আছে। পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলিতে তো কিন্তু রোজা উপলক্ষে দাম কমে যায়, কিন্তু আমাদের এখানে দেখা যায় যে সবাই দাম উল্টা আরো বাড়িয়ে দেয়, যেন সবার জন্য সমস্যা সৃষ্টি করে দেয়। রোজা ঘিরে অস্বাভাবিক হারে বেড়েছে ইলিশের দর, ফলে সাধারণের নাগালের বাইরে জাতীয় মাছ। একটা ইলিশ মাছ আপনার 7 পিস হয়। একটা ফ্যামিলির ভিতরে যদি আপনার 4-5 লোক থাকে, 2 বেলা খেতে পারে না। একটা ইলিশ মাছের দাম 800-900 টাকা পড়ে, হাফ কেজি ওজনের। মাছ মাংসের দাম অনেক বেশি, যেমন গরু মাংস মনে হয় 800 কম নেয়, এখন 800 হয়ে গেছে। তো গরুর মাংস তো এত দাম হওয়ার কথা। এই ভ্যালু চেইন অপারেটর কারা? তাদেরকে আইডেন্টিফাই করা, যদি তারা খুব বেশি ম্যানিপুলেট করে তাদের রিপ্লেস করে দেওয়া, ওই জায়গায় গভর্নমেন্ট কন্ট্রোলটা নিতে হবে। শুল্ক ছাড় না থাকায় আগে থেকেই বাড়তি আপেল, আঙ্গুর সহ বিদেশি সব ধরনের ফলের দর। রোজা ঘিরে বাড়ল দেশি কলা, আনারস, পেঁপে সহ বিভিন্ন ফলের দামও। রাকিব হোসেন, 71, ঢাকা। অর্থনীতিতে গতি ফেরাতে নতুন সরকারের প্রধান কাজই হবে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ানো। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি কাটাতে হবে জ্বালানি সংকট। আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বাড়ানোর মতো চ্যালেঞ্জও। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দীর্ঘদিন ধরে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য, কমে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ, নির্বাচনের অজুহাতে যেখানে আরও হিসেবি হন ব্যবসায়ীরা। এমন বাস্তবতা থেকে উত্তরণে হাজারো চ্যালেঞ্জ তাই নতুন সরকারের সামনে। তথ্য বলছে, ডিসেম্বর শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল 6% সামান্য বেশি, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। অথচ এই হার 2 অঙ্কের ঘরে ছিল বছর 3 আগেও। শুধু তাই নয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অজুহাতে দীর্ঘদিন ধরেই 10% রাখা হয়েছে নীতি সুধার। ফলে ঋণ পাবার ক্ষেত্রে জটিলতার পাশাপাশি বেড়েছে ব্যবসার খরচ। উদ্যোক্তারা বলছেন, আইন শৃঙ্খলা উন্নতির মাধ্যমে ফেরাতে হবে সার্বিক পরিবেশ। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ইমপ্রুভ করে, যাতে বিনিয়োগকারীরা তার একটা আস্থা ফিরে পায়। খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে যে সংস্কারের বিষয়গুলো আছে, ব্যাংকিং খাত, কর খাত এবং পাবলিক এক্সপেন্ডিচার কথা বলি, তারপরে আমরা যদি বাণিজ্য নীতির এবং অন্যান্য অনেক জায়গাগুলো বলি, সেসব ব্যাপারে একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সরকার তুলে ধরবে। ইনফ্লেশনের কারণে দেখা যাচ্ছে যে ছোটোখাটো যে ব্যবসায়ী তারাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ ডিমান্ড কমে যাচ্ছে, মানুষের চাকরি হচ্ছে না, ব্যবসায়ীরা একটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সবাই আশা করছে যে এই সরকার তাদের এক্সিস্টিং যেসব ব্যবসায়ী আছে, যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে, সেগুলি যাতে সক্ষমতা বৃদ্ধি করতে পারে। সরকারি হিসেবে বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27 লাখের উপরে, যদিও 1 বছরে কোনো তথ্য প্রকাশ করেনি সরকার। এর সাথে অস্থিরতা আর বিনিয়োগ খরার প্রভাবে বন্ধ হয়েছে অনেক কলকারখানা। ফলে নতুন সরকারের আরেক বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা। ইতিমধ্যে অনেক কিছুই, অনেক প্রস্তাবনা কিন্তু টেবিলের উপরে আছে,
সেগুলোকে বিবেচনায় নিয়ে যদি সরকার একটা টাইম বাউন্ড একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে এবং সেটা বাস্তবায়নের দিকে যদি বেশি নজর দেয়, তাহলে হয়তো আমরা একটা বেটার রেজাল্ট আমরা পেতে পারবো। বর্তমানে বাজেটের বড় একটি অংশ চলে যাচ্ছে ঋণের সুদ আর দায় মেটাতে। অন্যদিকে এডিপি বাস্তবায়নের হার গত 7 বছরের মধ্যে সবচেয়ে কম। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, সংস্কার বাস্তবায়নের পাশাপাশি শুরু থেকে উদ্যমী হতে হবে নতুন সরকারকে। ট্রাম্পের যে ট্যারিফ, সেটাও কিন্তু এই সরকার তড়িঘড়ি করে ফেলেছে এবং সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি করবে। সেটা নিয়ে ইমিডিয়েটলি যারা ব্যবসায়ী আছেন, নেতৃবৃন্দ, তাদের সাথে সরকারের ইমিডিয়েটলি বসা উচিত। এই সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু খুব শর্ট হতে যাচ্ছে। ভূ রাজনৈতিক এবং অর্থনীতির বাণিজ্যের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের চাপগুলো সৃষ্টি হয়েছে, এগুলো সমাধান হবে না এত অল্প সময়, কিন্তু একটা রাইট ডিরেকশন আমরা যাচ্ছি কিনা, সেই উদ্যোগটা আছে কিনা। এরই মধ্যে এলডিসি উত্তোলনের সময় পেছানোর আলোচনা শুরু করেছে সরকার। তবে এই সময়ে সক্ষমতা বাড়ানো ও উপযুক্ত প্রস্তুতির জন্যও সঠিক বাস্তবায়ন চান উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। মইনুল হাসান, ৭১, ঢাকা। ইন্দোনেশিয়া ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে $38 বিলিয়ন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সই হয়েছে। এর আওতায় মার্কিন সয়াবিন, ভুট্টা, গম, তুলা ও কাঠজাতীয় পণ্য কিনবে ইন্দোনেশিয়া। তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে 10 লাখ টন সয়াবিন, 16 লাখ টন ভুট্টা ও 93,000 টন তুলা কিনবে দেশটি। এছাড়া চলতি বছরেই 10 লাখ টন এবং 2030 সালের মধ্যে 50 লাখ টন গম কিনবে জাকার্তা। রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগের প্রতিশ্রুতিও। উল্লেখ্য, বছরে প্রায় $3 বিলিয়ন মার্কিন কৃষি পণ্য আমদানি করে ইন্দোনেশিয়া। রমজানের আগমনে বিশ্বজুড়ে বেড়েছে খেজুরের চাহিদা। মুসলিম দেশগুলোতে চাঙ্গা হয়ে উঠেছে এই পণ্যের বাণিজ্য। খেজুর রপ্তানি নিয়ে আশাবাদী মিশর ও তুরস্ক। তবে ভূরাজনৈতিক জটিলতায় চলতি বছরের খেজুর রপ্তানি নিয়ে কিছুটা শঙ্কিত ইরান। আরো জানাচ্ছেন নুসরাত মৌমি। শুরু হলো মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র মাস রমজান। মাসব্যাপী সংযম ও ইবাদতের সময় কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনভর রোজা রেখে দ্রুত ক্লান্তি কাটাতে রোজাদারদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে খেজুর। আর এতেই বিশ্বব্যাপী চাহিদা বাড়ে ইফতারের অন্যতম এই অনুষঙ্গে। তথ্য বলছে, চলতি বছর রমজান ঘিরে বৈশ্বিক রপ্তানি হতে পারে 8 লাখ টন খেজুর। বৈশ্বিক মোট খেজুরের 18% সরবরাহ করে মিশর। তবে চলতি বছর দেশটির অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ায় কমেছে চাহিদা। প্রতি কেজি খেজুর $1 নিচে নামানোর দাবি স্থানীয়দের। যদিও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আপাতত কমছে না দাম। অন্যদিকে বিশ্বব্যাপী মিশরের খেজুরের চাহিদা বছর ব্যবধানে বেড়েছে 30%। এখন পর্যন্ত বিশ্বের 35টি দেশে খেজুর রপ্তানি করে আফ্রিকার দেশটি। মিশরীয় খেজুরের 84%ই যায় তুরস্কে। রমজানের আগমনে দেশটিতে খেজুরের আমদানি ও রপ্তানি দুটোই বেড়েছে। তুর্কি স্ট্যাটের তথ্য বলছে, গেল 5 বছরে $41 কোটি খরচ করে 3.25 লাখ টন খেজুর আমদানি করেছে তুরস্ক। বিপরীতে বাড়িয়েছে রপ্তানিও, যেখানে তুর্কি খেজুরের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। খেজুরের আরেক প্রধান উৎপাদনকারী দেশ ইরান। গেল বছর ডিসেম্বরে ইরানি রিয়ালের দরপতনে আন্তর্জাতিক বাজারে কমে যায় দেশটির খেজুরের দাম। কিন্তু চলতি বছর বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ করে রিয়ালের মান স্থিতিশীল করে ইরান সরকার। এতে আবারও বাড়ে রপ্তানি মূল্য। তবে ইরানের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা প্রভাব ফেলতে পারে দেশটির খেজুর রপ্তানিতে। তথ্য বলছে, গেল বছর $40 কোটি খেজুর রপ্তানি করে পশ্চিম এশিয়ার দেশটি। নুসরাত মৌমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।